আগেকার কথা, ঠিক কোন বছর তা আর মনে নেই। 1928 থেকে 1932-এর মধ্যে কোনো একটা বছর হবে। স্কুল পাঠ্য বইয়ের ক্যানভাসিং উপলক্ষে সে সময়টা মুর্শিদাবাদ জেলায় ঘুরে বেড়াচ্ছি। ওদিকে তখন ট্রেন ছিল খুব কম, বর্তমানের মতো এত বাসও চালু হয়নি। ভোরে বেরিয়ে দুটো স্কুল সেরে ডেরায় ফিরতে রাত 10টা-11টা বেজে যেত। যেদিনের কথা বলছি সেদিন জিয়াগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে ওপারে গিয়ে ভোর 6টার গাড়ি ধরে নিমতিতা গিয়েছিলাম। সেখান থেকে ফিরে জঙ্গিপুর রোড স্টেশনে এসে রঘুনাথগঞ্জ আর জঙ্গিপুর দুটো স্কুল সারতেই ট্রেনের টাইম কাভার হয়ে গেল। ফিরে যখন স্টেশনে এলাম তখন শোনা গেল সেই রাত 8:30 নাগাদ একটা গাড়ি আছে, শেষ গাড়ি। আজিমগঞ্জ ফেরার, অর্থাৎ আবার গঙ্গা পেরিয়ে জিয়াগঞ্জে আসতে রাত 10টারও বেশি হয়ে যাবে। জিয়াগঞ্জ ডাকবাংলোতে 2-3 দিনের জন্য ডেরা বেঁধেছিলাম, না ফিরে উপায়ও ছিল না। আমি বরাবরই একটা জায়গায় মালপত্র রেখে আশপাশের কয়েকটা স্কুল সেরে নিতাম। বিছানাপত্র, ঘটি, গামছা শুদ্ধ স্কুলে গিয়ে ওঠা আমার পোষাতো না। স্টেশনে যখন এলাম তখন 5:30 হবে, অর্থাৎ পুরো 3 ঘন্টা বসে থাকা হাপিত্তেশ করে। তবে তখন ওটা গা শোয়া ছিল। মনে আছে প্রতি বছর রামপুরহাট যেদিন যেতাম সেদিন অন্তত 5 ঘন্টা বসে থাকতে হতো, কোনো দিন আরও বেশি। তবে ওখানে আলোর সুবিধা ছিল, লোকের ভিড় ছিল না বললেই হয়, বসে বসে শান্তিতে লেখাপড়া করা যেত। কিন্তু জঙ্গিপুর রোড স্টেশনে তখন ওসব কোনো ব্যবস্থাই ছিল না। ওয়েটিং রুম তো ছিলই না। যতদূর মনে পড়ছে নিচু প্ল্যাটফর্মের দুদিকে 2খানি মাত্র বেঞ্চি পাতা ছিল। ট্রেনের সময় ছাড়া আলোর বাড়াই ছিল না বিশেষ। একেবারে ট্রেন আসবার সময় হলে আলো জ্বালা হতো, ট্রেন চলে গেলেই নিভিয়ে দেওয়া হতো। সারা রাতে আপ ডাউন 2-3খানা ট্রেনের জন্য আধ ঘন্টা হিসেবে 1.5 ঘন্টা আলো জ্বলত তো ঢের। মন্দ লোকে বলে সে তেলটুকু না বাঁচালে মাস্টার মশাইদের বাসায় আলো জ্বলে না, সেই জন্যই এই ব্যবস্থা। যাই হোক, আমি যখন প্ল্যাটফর্মে এসে বসলাম তখনও একটু আলোর আভাস আছে। বেঞ্চিতে সুটকেসটা পেতে আগের দিনের অসমাপ্ত লেখাটা শেষ করবো বলে প্যাড ও কলম বার করে গুছিয়ে বসলাম। কিন্তু নভেম্বর মাসের শেষটা, শীতের অপরাহ্ন, সে যেটুকু আলো ছিল সেটুকু যেতে বেশিক্ষণ সময় লাগলো না। দেখতে দেখতে চারিদিক নিশ্চিহ্ন করে নিশ্চিম নিরন্ধ্র অন্ধকার নেমে এলো। প্ল্যাটফর্মে জনমানব নেই যে নিদেন একটা বিড়ি খেতেও দেশলাই জ্বালাবে। স্টেশন ঘরে এক বাবু বসে কাজ করছিলেন, কিন্তু তিনিও দরজাটা আধ ভেজানো করে বসেছিলেন। টিকিট ঘরের ঘুলঘুলিটাও বন্ধ, তা থেকে যে আলো আসবে সে সম্ভাবনাও নেই। আর সে ঘরে যা জ্বলছে তাও তো সাধারণ বড় গোছের একটা কেরোসিনের বাতি। তার আলো যে আধখোলা দোরের মধ্যে দিয়ে বাইরে এসে পড়ে সেই জমাট বাঁধা অন্ধকার কিছুমাত্র হ্রাস করতে পারবে, সে আশা বৃথা। এক্ষেত্রে কাগজ কলম বাক্সে তুলে চুপ করে বসে থাকতে হয়, কিন্তু এতক্ষণ অন্ধকারে ভূতের মতো বসে থাকতে মন সরল না। পকেটে একটা ছোট টর্চ ছিল, সেইটাই বার করে এক হাতে জেলে ধরে আর এক হাতে লিখে যেতে লাগলাম। এক মনে লিখে যাচ্ছিলাম, ঘাড় তুলে কোনো দিকে তাকাইনি, তাকাবার কোনো প্রয়োজনও মনে হয়নি। জনপ্রাণী নেই স্টেশনে, কিছু দেখাও যাচ্ছে না, তাকিয়েই বা লাভ কি? কিন্তু খানিকটা পরে কিরকম যেন মনে হলো আমার সামনে থেকে একটা অত্যন্ত ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে। প্রথমটা অত গ্রাহ্য করিনি, কারণ এমনিতেই শীত বেশ পড়েছে। তখন ওই সময়ে বেশ শীত পড়ে যেত, এত কংক্রিটের বাড়ি বা অ্যাসফল্টের রাস্তা হয়নি পল্লী অঞ্চলে। অনেকক্ষণ ধরে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, মুখে মাথায় একটা কনকনে ভাব অনুভব করছি। কিন্তু এ যেন সে হিমেল ভাব নয়, এ যেন আর অন্য কিছু, যেন বরফের ভাব এসে লাগছে মুখে, যেন সামনে বরফ রেখে কেউ বাতাস করছে বলে মনে হলো। তবু তখনও কিছু ভাবিনি বা কিছু দেখতে পাবো বলে মুখ তুলিনি। বার পাঁচ ছয় এমনই ঠান্ডা ফুঁ দেবার পর বাতাসটা মুখে এসে লাগতে অন্যমনস্কভাবে মুখটা তুলে সামনে তাকিয়েছি। আর তাকাতেই দেখতে পেলাম খুব কাছ ঘেঁষে আমার সুটকেসটার ঠিক সামনে
কখন একটা লোক মুড়ি ছুরি দিয়ে এসে বসেছে এবং জল করে আমার দিকে তাকিয়ে আছে। সম্ভবত তার নিঃশ্বাসটাই এসে লাগছে মুখে। ব্যাপারটা বেশ ভালো করে বুঝে দেখুন। আমি বেঞ্চির ওপর আড়াআড়িভাবে বসে আছি, নইলে সুটকেসটাকে ডেস্ক করে লেখা যায় না। সুতরাং কেউ এসে সাধারণভাবে বেঞ্চে বসলেও আমার ঠিক সামনেই বসবে, তাতে অস্বাভাবিক কিছু নেই। তবু লোকটাকে দেখে মনে মনে যে একটা ধাক্কা খেলাম, তার কারণ লোকটা কখন এসে বসেছে তা বিন্দুমাত্র টের পাইনি বলে। তন্ময় হয়ে লিখছিলাম ঠিকই, তাই বলে এত বাহ্যক জ্ঞান শূন্য হয়নি যে কাঠের নড়বড়ে বেঞ্চিতে পাশেই একটা লোক এসে বসবে অথচ টেরই পাবো না। কবিতা লিখলেও না হয় কথা ছিল, লিখছি তো নীরের গদ্য। তাছাড়াও চমকে উঠবার দুটো কারণ ছিল। ঠিক আলোটা ঘুরিয়ে তো দেখিনি, টর্চের সামান্য আলো সাদা কাগজে পড়ে ওদিকে যে ঈষৎ আভাটুকু প্রতিফলিত করেছে, তাইতেই যা দেখা। তাতে সহজ মানুষকেই ভয়াবহ মনে হয়। আর যা নজরে পড়লো, কালো র্যাপার মুড়ি দেওয়া, প্রচুর দাড়ি গোঁফ এবং মোটা ভুরুতে ঢাকা একটা মুখ, তার মধ্যে কেমন যেন অস্বাভাবিক রকমের স্থির একটা দৃষ্টি। কবির ভাষায় ভাবলেশ শূন্য, কিন্তু বোধ করি সেই জন্যই আরো অস্বস্তিকর। আর যা তা হলো ওর ওই নিঃশ্বাসটা। এতকাল তো উষ্ণ নিঃশ্বাসই পড়ে এলুম ও লিখে এলুম। ঠান্ডার মধ্যে মানুষের নিঃশ্বাস গরমই তো লাগার কথা, এমন হিমশীতল মনে হবে কেন, বিশেষ করে এত কাছ থেকে? এসব কথা গুছিয়ে লিখতে যত সময় লাগলো ততক্ষণের ব্যাপার নয়। একবার এক পলক তাকিয়ে দেখা, তাও টর্চটা ফেলে ভালো করে দেখতে সংকোচে বাঁধল। চেয়েই বা কতক্ষণ থাকা যায়? সুতরাং আবার চোখ নামিয়ে লেখায় মন দিলাম। লোক এসে বসেছে তো বসেছে, তার আর কি করা যাবে? রেলের বেঞ্চি, আমার তো আর নিজস্ব নয়, যে কেউই এসে বসতে পারে। আর এসব দেশে এমন প্ল্যাটফর্মে বসে টর্চের আলো ফেলে কেউ কিছু লিখছে দেখলে অবাক লাগবারই কথা। সেই জন্যই হয়তো লোকটি অমন করে চেয়ে আছে। কিন্তু মনকে যতই বোঝাই, কিছুতেই আর লেখায় মন দিতে পারলাম না। সত্যি কথা বলতে কি, কাগজের ওপর কলম যেন সরতেই চাইল না। ওদিকে চেয়ে নেই, তবু মনে হতে লাগলো সেই দৃষ্টি তেমনি অকম্পিত স্থিরভাবে আমার ওপর নিবদ্ধ আছে। সে দৃষ্টির অর্থ শুধু সুগভীর নয়, হয়তো ভয়ঙ্কর। আর তার উপর সেই নিঃশ্বাসটা এসে পড়ছেই মুখে, তেমনি অস্বাভাবিক হিমশীতল। মুখটা সরিয়ে নেবার চেষ্টা করলাম, একটু পিছিয়েও বসলাম যথাসাধ্য, কিন্তু তাতেও কোনো তারতম্য ঘটল না সে অনুভূতির। বরং খানিক পরে মনে হতে লাগলো আরো কাছে থেকে আরো বেশি করে লাগছে হাওয়াটা। তবে কি লোকটা মুখখানা আরো কাছে নিয়ে আসছে আমার মুখের? চেয়ে দেখবার কথাও ভাবলাম, কিন্তু কিছুতেই যেন মুখটা তুলে বা টর্চটা ফেলে দেখতে পারলাম না। ভয়? তা হয়তো হবে, আজ আর বলতে পারবো না কেন সেদিন চাইতে পারিনি। চিৎকার করব, কিন্তু শুধুই চেঁচিয়ে উঠবো পাগলের মতো, সে যে বড় লজ্জার ব্যাপার হবে। ওর নাম জিজ্ঞেস করব, কেন এখানে এসে বসলো জিজ্ঞেস করব, কিন্তু সে আমার কি অধিকার? এমনিও কিছু কথা কওয়া যেতে পারে, এখন মনে হয়, যেমন ট্রেনের আর কত দেরি, কিংবা কখন টিকিট দেবে, বা ওই ধরনের কিছু। কিন্তু সেদিন কিছুই মাথায় আসেনি। এলেও হয়তো গলা দিয়ে স্বর বেরোতো না, কারণ বার দুই গলা খাঁকারি দেওয়ার চেষ্টা করলাম, তাও হলো না। কিছুই করা হলো না। শুধু মনে হতে লাগলো যে কেমন যেন পাথর হয়ে যাচ্ছি ক্রমশ। তেমনই জ্বর, তেমনই ঠান্ডা। মনে হতে লাগলো যে ওই ঠান্ডা হাওয়াটা, ওই অমানসিক হিম নিঃশ্বাসটা ক্রমে ক্রমে আমাকে আচ্ছন্ন করে ফেলছে। আমার দেহটাকেই শুধু নয়, বোধ করি আমার মন, আমার চিন্তা শক্তিকেও। এই অনুভূতিটা সম্বন্ধে সচেতন হতেই যেন প্রাণপণ একটা চেষ্টায় লাফিয়ে দাঁড়িয়ে উঠলাম। আর সেই সামান্য নড়াটুকুতেই সাহসও ফিরে পেলাম কতকটা। টর্চটা ফেলে ভালো করে তাকিয়ে দেখলাম, কেউ কোথাও নেই। বেঞ্চিতে সুটকেসের পাশের জায়গাটা বেবাক খালি।
একেবারে শূন্য যাকে বলে। আবারও ধাক্কা খেলুম যেন একটা। কিছুক্ষণ আগেও দেখেছি, তার নিঃশ্বাস অনুভব করেছি মুখের ওপর, গায়ের ওপর, এই কয়েক মুহূর্ত আগেও। এই বোধহয় চোখের পাতা ফেলতে যেটুকু সময় লাগে, তার মধ্যে গেল কোথায়? বসলো তাও টের পেলাম না, উঠে চলে গেল তাও জানলাম না। অথচ আমি এক লাফে উঠেছি, তাও সঙ্গে সঙ্গে যেন ক্যাঁচকোচ করে উঠেছে বেঞ্চিটা। তবে কি সেই একই সঙ্গে উঠে দাঁড়িয়েছিল লোকটা, তাই সাড়া পাইনি? কিন্তু উঠলেও এরই মধ্যে যাবে কোথায়? ভালো করে টর্চ ফেলে দেখলুম চারিদিকে, কোনো জীবিত বা ছায়ামূর্তিরও চিহ্ন নেই। ততক্ষণে উত্তেজিত হয়ে উঠেছি রীতিমতো। ভয়টা থাকলেও ভয়ের জড়তাটা নেই। দ্রুত পদে টর্চ ফেলে প্ল্যাটফর্মটা ঘুরে দেখলুম এ প্রান্ত থেকে আরেক প্রান্ত। জনমানব একটিও নেই কোথাও। শুধু টিকিট ঘরের সামনে করগেট শেডটার মধ্যে ওজন কলের ওপর জড়সড় হয়ে বসে আছে একটি স্ত্রীলোক আর একটা ছোট ছেলে। এইটাই স্বাভাবিক। ঠান্ডাতে খোলা প্ল্যাটফর্মে নেহাত আমাদের মতো বাতিকগ্রস্ত লোক ছাড়া সাধ করে কেউ বসতে যায় না। সে লোকটি তাহলে গেল কোথায়? দারুণ একটা অস্বস্তি নিয়ে ফিরে এসে বেঞ্চে বসলুম। কাগজ কলম তুলে ফেলেছি সুটকেসে। এখন টর্চটাও নিভিয়ে বেশ শক্ত হয়ে বসে রইলুম। কিন্তু স্থির হয়ে বসতেই মনে হলো আবারও যেন বাঁ পাশের গালের ওপর সে হিম নিঃশ্বাস। চেয়ে দেখলুম, প্রথমে অন্ধকারে, পরে আলো জ্বেলেও কেউ কোথাও নেই। আর মাথা ঘামাবার চেষ্টা করলুম না, উঠে পায়চারি করতে শুরু করলুম। আরামের দরকার নেই আর, সুখের চেয়ে স্বস্তি ভালো। অবশ্য বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলোও না। টিকিটের ঘন্টা পড়ল। ঘুলঘুলির মুখ খুলে দিলেন মাস্টার মশাই। এক চিলতে আলো দেখা গেল বাইরে। একটু পরে দুটো তিনটে তেলের আলোও জ্বলল। লোকও আসতে শুরু করলো দু একজন করে। কিন্তু সেই দাড়ি গোঁফ ও জোড়া ভুরুওয়ালা লোকটিকে আর কোথাও দেখলুম না। সে যেন উবেই গেল। অন্ধকারের প্রাণী অন্ধকারে মিশিয়ে গেল।